একটা কঠিন সময় পার করছে। এই কঠিন সময়কে মোকাবেলা করার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে হয়েছে বলে মনে হয়। ফলে এখানে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য বিশাল প্রতিশ্রুতি দিতে হয়েছে সরকারকে, কিন্তু বাস্তবতায় রয়ে গেছে রাজস্বের দুর্বলতার ভিত্তি। এবারের বাজেটের মোট আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, যার ফলে সামগ্রিক বাজেটে নিট ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। বিশাল ব্যয়ের এই প্রস্তাবিত বাজেটে আয়ের তুলনায় খরচের পরিমাণ বেশি হওয়ায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,43,000 কোটি টাকা থেকে 2,51,000 কোটি টাকার মতো নিট বাজেট ঘাটতি দেখা যাচ্ছে। এই বিশাল ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক উৎস থেকে প্রায় 1,16,000 কোটি টাকা ঋণ এবং আভ্যন্তরীণ উৎস থেকে 1,60,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা এবং সঞ্চয়পত্র অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকা নেওয়া হবে। এই বাজেটে ঋণের সুদ পরিশোধের পেছনেই চলে যাবে 1,27,500 কোটি টাকা। তবে এই প্রতিকূলতার মাঝে আগামী বছরের জন্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.6% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার একটি প্রগতিশীল লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপির আকার ধরা হয়েছে 68,30,024 কোটি টাকা। এটা প্রায় $500 বিলিয়ন আমাদের অর্থনীতি আজকে এখানে এসে দাঁড়িয়েছে। বলতে দ্বিধা নেই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনকল্যাণমুখী প্রচেষ্টা রয়েছে বাজেটের প্রস্তাবনায়, কিন্তু সক্ষমতা সীমিত। তাই ধারকর্য আর রাজস্বের উচ্চবিলাসী আদায়ের উপর ভরসা করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও ইচ্ছা পূরণ করতে চায় সরকার। তবে আশঙ্কা করছে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে ঘোষিত এই বাজেট বাস্তবায়নে হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, ভর্তুকির ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া, উন্নয়ন প্রকল্পে অর্থাৎ সঞ্চালন নিশ্চিত করা, অর্থ সঞ্চালন নিশ্চিত করা, ঋণ ধারণ সক্ষমতা বজায় রাখা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও প্রকল্প বাস্তবায়নের ধীরগতি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আমি মনে করি। তাছাড়া বিদ্যুৎ, গ্যাস ও সারের ভর্তুকি খরচ মেটানোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় অর্থ ছাড় নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। দেশের রাজস্ব আদায়ের বর্তমান সক্ষমতা এবং বৈদেশিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সীমাবদ্ধতা বিবেচনা নতুন বাজেটে যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে তা উচ্চ বিলাসী। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব না হলে অর্থায়নের চাপ আরো বাড়বে এবং পুরো বাজেটের বাস্তবায়ন যোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। সরকারের নীতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাজেটের আকার নয়, বরং এর বাস্তবায়ন ও সক্ষম পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা ও কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত না করা হলে বড় বাজেট কেবল অর্থনৈতিক চাপই বাড়াবে। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় দেশে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। এই ধরনের মুদ্রানীতির সঙ্গে
যথাযথ সমন্বয় না হলে সরকারি নীতি কাঙ্ক্ষিত ফল দেবে না এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও উদ্যোগ কার্যকর হবে না। আমি মনে করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাজেটের কেন্দ্রীয় অগ্রাধিকার হতে হবে, কারণ উচ্চ মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ বহন করে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। যদি মানুষের প্রকৃত আয় কমে যায় তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি ও বাজার ব্যবস্থার মধ্যে সমন্বয় ছাড়া শুধু বাজেট ঘোষণার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজেটের আকার বড় হলেও পুরো অর্থ ব্যয় করার সক্ষমতা সরকারের আছে কিনা সেটাই বড় কথা। আমাদের অভিজ্ঞতা বলছে বছর শেষে উন্নয়ন পরিচালনা ব্যয়ের একটি অংশ অব্যয়িত থেকে যায়। আবার রাজস্ব আহরণের লক্ষ্য অনেক সময় পূরণ হয় না, ফলে ঘাটতি অর্থায়নে ঋণের উপর নির্ভরতা বেড়ে যাওয়ায় ঝুঁকি থাকে। যেহেতু বড় বাজেট দেওয়া হয়েছে, এখন রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানো এবং ব্যয়ের গুণগত মান নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। বাজেটে বিদেশে পাচার হওয়ার অর্থ ফেরত আলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টর ও পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে গ্রাহকদের সুরক্ষা ও ঋণ প্রদানে দুর্নীতিমুক্ত প্রক্রিয়া। বিষয়গুলো সুসাধুবাদ পাওয়ার যোগ্য। বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উচ্চ কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনকে উৎসাহ দিতে 10 বছরের কর সুবিধা প্রস্তাব করা হয়েছে। আমি এই জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানাতে চাই। বিষয়টিকে আমি অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি। উন্নয়নের লক্ষ্যে সরকার একটি জনমুখী পদক্ষেপ হিসাবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উপর উচ্চ কর হ্রাসের উদ্যোগ নিয়েছে। প্রস্তাব অনুযায়ী ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের উপর বর্তমান বিদ্যমান 5%, 2% এবং 1% উচ্চ কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছে। দেশের ভোজ্য তেল সরবরাহ বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনকারী শিল্পের জন্য বিশেষ কর সুবিধা প্রস্তাব করা হয়। এই খাতে বিনিয়োগকারী প্রথম 5 বছর শতভাগ কর অব্যাহতি পাবে, পরবর্তী 3 বছর 50% এবং শেষ 2 বছর 25% করে অব্যাহতি সুবিধা ভোগ করবে। এই পদক্ষেপ দেশীয় ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের তৈলবীজ চাষে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদ ভোজ্য তেলের বাস্তব বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে, যা অত্যন্ত ইতিবাচক। এছাড়া ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা 25,000 টাকা বাড়ানো হয়েছে। নতুন আইনে করমুক্ত আয় সীমা 3,50,000 থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী 3,75,000 পর্যন্ত আয়কর মুক্ত থাকবে। এইবার ডিজিটাল অর্থনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলন দেখা গেছে। ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর নির্দিষ্ট সেবা ভ্যাট মুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সিং কর্মবাজারে বাংলাদেশের লাখো তরুণ অনলাইন ভিত্তিক সেবার মাধ্যমে
বৈদেশিক মুদ্রা আয় করার সক্ষমতা অর্জন করবে। ফলে এই খাতে ভ্যাটের চাপ মুক্ত রাখা সরকারের স্মার্ট অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হতে পারে বলে আমি মনে করি। এবারের বাজেটের সবচেয়ে ইতিবাচক দিকগুলো হলো বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহ, ব্যবসা সহজীকরণ, শিল্প খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা অর্থনৈতিক প্রকৃতিকে ত্বরান্বিত করতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে লক্ষ্যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এটি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, নতুন বিনিয়োগ আকর্ষণ করা গেলে কর্মসংস্থানও বাড়তে পারে। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, দারিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা বলয় শক্তিশালী করার প্রচেষ্টা ইতিবাচক। নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাত ভবিষ্যৎমুখী অর্থনীতি করতে এই ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ। করমুক্ত আয়সীমা বৃদ্ধি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়কারীদের উপর করের চাপ কিছুটা কমতে পারে। ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাতে সুশাসনের উপর জোর, আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা। বাজেটের প্রধান দুর্বলতা উদ্যোগজনক দিকগুলো হল ঘাটতি ও ঋণ নির্ভরতা। বাজেটে ঘাটতি জিডিপির 5% নিচে দেখানো হলেও তা এখনো বড় আকারে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি রয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে ভবিষ্যৎ ঋণ ও সুদের বোঝা আরো বাড়তে পারে। রাজস্ব লক্ষ্যমাত্রার বাস্তবতা নিয়ে প্রশ্ন। গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি থাকার সত্ত্বেও উচ্চ রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়। কর প্রশাসন ও রাজস্ব ব্যবস্থায় মৌলিক সংস্কার ছাড়া এই লক্ষ্য অর্জন ঠিক কঠিন হতে পারে। বাস্তবায়ন পরিকল্পনা অস্পষ্টতা, বাজেটে অনেক ইতিবাচক উদ্যোগ ঘোষণা করা হলেও সেগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা স্পষ্ট। কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার ঘাটতি রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাধা, ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে অনীহা তৈরি হতে পারে। এটি আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস অর্থনীতি গঠনের লক্ষ্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বলে সমালোচনা হয়েছে। ক্ষুদ্র ছোট উদ্যোক্তাদের উদ্বেগ, ব্যবসায়িক হিসাব খোলার ক্ষেত্রে অতিরিক্ত নথিপত্র সমান শনাক্তকরণ শর্ত ছোট ব্যবসায়ীদের জন্য জটিলতার সৃষ্টি করতে পারে। অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তারা ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। কাঠামোগত সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার বিষয়ে বড় ধরনের পদক্ষেপ স্পষ্ট। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অনেকাংশে অসম্পূর্ণ রয়ে গেছে। নিয়মিত করদাতাদের উপর চাপ বৃদ্ধির আশঙ্কা, নতুন করদাতা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান করদাতাদের উপর অতিরিক্ত চাপ করার ঝুঁকি রয়েছে। করের ভিত্তি সম্প্রসারণ পরিবর্তে একই শ্রেণীর মানুষের উপর নির্ভরতা বাড়লে অসন্তোষ সৃষ্টি করতে